অপরাজিতার ভীষণ টেনশন হচ্ছে। হাতে আর মাত্র মিনিট 10 সময় আছে। ইস, আর একটু আগে বের হতে যদি পারত। তা মায়ের জন্য শেষ মুহূর্তে দেরি হয়ে গেল। এখন ট্রেনটা ধরতে পারলেই হয়। অপরাজিতা আরেকবার উবারের ড্রাইভারকে তাড়া দেয়। ভাই, একটু দ্রুত চালান, আমি তো ট্রেন মিস করব। উবারের ড্রাইভার হতাশ গলায় বলে, আপা, দেখছেন তো রাস্তায় আজ গাড়ির ভিড় বেশি, তবে আপনি চিন্তা করবেন না, ঠিক সময়ে পৌঁছে যাবেন। অপরাজিতা মনে মনে বলে, তাই যেন হয়। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে অপরাজিতা যখন পৌঁছে তখন বিকেল 3:15। সিল্ক সিটি ট্রেনটা হুইসেল বাজিয়ে ধীরে ধীরে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। হুইসেলের শব্দে অপরাজিতার বুকটা যেন চুলকে ওঠে। ঠিকঠাক ট্রেনটা ধরতে পারলেই হয়। দ্রুত হাতে হ্যান্ডব্যাগ থেকে 500 টাকার নোট দিতেই ড্রাইভার বলে, আপা, ভাঙতি নেই। অপরাজিতা পরিষ্কার বোঝে যে লোকটা ওর তাড়াহুড়োর সুযোগ নিচ্ছে। অপরাজিতা কটমট করে তাকায় একবার, তারপর ভারী ব্যাগটা বের করে যতটা দ্রুত সম্ভব স্টেশনের দিকে এগোতে থাকে। প্ল্যাটফর্মে আজ এত ভিড়, অপরাজিতা দিশেহারা বোধ করে। ওর বগিটা একদম সামনের দিকে। এখন এই ভারী ব্যাগ টেনে এত দূর যেতে না যেতেই ট্রেনটা আবার ছেড়ে দেয়। আব্বু আসতে চেয়েছিল, ওই মানা করেছে। এখন আফসোস হচ্ছে। অপরাজিতা ডান হাতে শক্ত করে ব্যাগটা ধরে ভিড় ঢেলে সামনে এগোতে থাকে। কিন্তু বগির কাছে আসার আগেই ট্রেনটা একটা লম্বা হুইসেল দিয়ে খুব ধীরে চলতে শুরু করে। অপরাজিতার বুকটা কেমন খালি হয়ে যায়। এখন কি করবে? একটা কথাই শুধু মনে হয়, ট্রেনে উঠতে হবে। অপরাজিতা এবার ব্যাগটা নিয়ে দৌড়তে থাকে আর মনে মনে ভাবে, ইস, দিলওয়ালে দুলহানিয়া শাহরুখ খানের মতো কেউ যদি হাত বাড়িয়ে দিত। ঠিক তখন ট্রেনের ভেতরে থাকা একজন ওর ব্যাগটা হাতে নিয়ে ওকে এক টানে ট্রেনে উঠিয়ে নেয়। লোকটা যেন ওর মনের কথা শুনতে পেয়েছে। অপরাজিতা হাঁপাতে হাঁপাতে লোকটাকে ধন্যবাদ দিতে গিয়ে একটু হতাশ হয়। লোকটা মোটেই নায়কের মতো না। মনে মনে একটু হাসে। কি আবোল তাবোল ভাবছে ও। অপরাজিতা এবার আন্তরিকভাবেই লোকটাকে ধন্যবাদ জানায়। তারপর লোকটাকে জিজ্ঞেস করতেই জানতে পারে বগিটা আরও 2 বগি সামনে। ব্যাগটা নিয়ে এবার ভিড় ঠেলে সামনের দিকে এগোতে থাকে আর ভাবে, আজ যে কেন এত ভোগান্তি কপালে। বগিটা শীততাপ নিয়ন্ত্রিত বগি। ঢুকতেই একটা আরামদায়ক ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে। শরীরটা জুড়িয়ে যায়। অপরাজিতা দাঁড়িয়ে একটু বিশ্রাম নেয়। তারপর টিকিটটা বের করে সিট নাম্বারটা একবার দেখে নেয়। অনুসন্ধানী চোখে তাকাতে তাকাতে ওর সিটের কাছে এসে দেখে একটা হুজুর মতো লোক বসে আছে। পাশে বোরখা পরা একজন, কোলে একটা ছোট্ট বাচ্চা। অপরাজিতা একটু ইতস্তত করে বলে, এই সিটটা আমার। হুজুর মতো লোকটা এবার উঠে দাঁড়িয়ে বলে, আপা, আমার ফ্যামিলির সাথে একসাথে টিকিট পাইনি। আপনি যদি সামনে আমার সিটটায় বসেন খুব উপকার হয়। অপরাজিতা মাথা নাড়ে। আজ সবকিছুই কেমন যেন খাপছাড়া। লোকটার দেখানো সিটটার কাছে এসে অবশ্য মনটা ভালো হয়ে যায়। এই সিটটার সামনে একটা ছোট্ট টেবিল আছে। যাক, এতক্ষণে একটা ভালো কিছু হলো। অপরাজিতা ব্যাগটা উপরে র্যাকে রাখে আর চোখে খেয়াল করে ওর পাশের সিটে একটা ছেলে, কোঁকড়ানো চুল, চোখে চশমা, বেশ মনোযোগ দিয়ে মোবাইলে কি যেন দেখছে। একটা মেয়ে এসে যে পাশে বসেছে তাতে কোনো হেলদোল নেই। ভালো, যত কম উৎসাহ দেখাবে তত আরাম। অপরাজিতা এবার আরাম করে ওর সিটে বসে মোবাইলটা খুলে বাসায় একটা ফোন করে দেয়। ট্রেনে উঠতে যেয়ে এত বিপত্তি হয়েছে তা আর বলে না। ট্রেনটা যখন যান্ত্রিক শহর পেরিয়ে খোলা প্রকৃতির মাঝে ছুটে চলে, অপরাজিতা তখন জানালা দিয়ে বাইরে তাকায়। কিন্তু মুশকিল হলো, জানালার দিকে তাকালে এই জানালার পাশে বসা ছেলেটার দিকে চোখ পড়ে যাচ্ছে। এখনো মোবাইলে বৌদনি। পাশে যে অপরাজিতার মতো সুন্দর একটা মেয়ে বসে আছে তার কোনো খেয়ালই নেই। অপরাজিতা এবার কৌতূহলী হয়ে আর চোখে ছেলেটার মোবাইলের দিকে তাকায়। গল্প পড়ছে পেন্সিলে। হো, তাহলে এই ব্যাপার। অপরাজিতা নিজেও খুব পেন্সিল ভক্ত। সময় পেলেই গল্পে ডুবে যায়। ছেলেটার দেখা দেখি অপরাজিতাও ফেসবুকে পেন্সিলের পেজে চলে যায়। দেখা যাক নতুন নতুন কি গল্প আসলো। কয়েকটা গল্প পড়া শেষ, হঠাৎ দেখে একটা গল্প নিয়ে খুব বেশি মন্তব্য হচ্ছে। কৌতূহলী হয়ে অপরাজিতা গল্পটা পড়া শুরু করতেই বুঝতে পারে সেই চিরচেনা প্রেমের কাহিনী, যা কিনা শুরু হয়েছে পাশাপাশি সিটে বসা 2 জন তরুণ তরুণীর মধ্যে। গল্পটা পড়া শেষ হতেই অপরাজিতা বিরক্ত হয়। তারপর ও লেখকের নামটা খেয়াল করে, নীল। বাহ, বেশ ঢং আছে। অপরাজিতা এবার একটা মন্তব্য লিখে, গল্পটা ভালো, কিন্তু এত সহজে একটা ছেলে আর মেয়ের প্রেম হয়ে গেল? পাশাপাশি সিটে বসলেই ছেলে আর মেয়ের মধ্যে প্রেম হয়ে যেতে হবে?
মন্তব্যটা লিখে অপরাজিতা কিছুক্ষণ চুপ করে থাকে। দেখা যাক লেখক কি উত্তর দেয়। একটু পরেই মোবাইলে টুন শব্দ হতেই অপরাজিতা দেখে লেখক নীল উত্তর করেছেন। আসলে হঠাৎ করে দেখলে মনে হবে কাকতালীয় ঘটনা, কিন্তু প্রকৃতি নিপুণ পরিকল্পনা করে এদের কাছে নিয়ে এসেছে, তাই দুইজনের মাঝে প্রেম হতোই। গল্পটা পড়ার জন্য ধন্যবাদ। উত্তরটা পছন্দ হয় অপরাজিতার। মনটা একটু উদাস হয়ে যায়। চোখ আপনা আপনি চলে যায় জানালার দিকে। সবুজের মিছিল পেরিয়ে যাচ্ছে ট্রেন চলার সাথে সাথে। জানালা থেকে চোখ ফিরিয়ে নিয়ে তাকাতেই হঠাৎ পাশে বসা ছেলেটার মোবাইলের স্ক্রিনে অবাক হয়ে তাকিয়ে দেখে ওর প্রোফাইল পিক দেখছে ছেলেটা। অপরাজিতা হতভম্ব হয়ে যায়। এই ছেলে কেন তার প্রোফাইলে? আর ওর নামটাই বা জানলো কি করে? অপরাজিতা আর চোখে খেয়াল করে ছেলেটা এবার ওর প্রোফাইল থেকে বের হয়ে আবার গল্পের পেজে চলে আসছে। আর তখনই খেয়াল করে একটু আগেই ও যে মন্তব্যটা করেছে ছেলেটা সেটাই দেখছে আর মিটিমিটি হাসছে। অপরাজিতার একটু সন্দেহ হয়, পাশের ছেলেটাই কি তাহলে লেখক নীল? অপরাজিতা নিশ্চিত হতে গল্পের লেখক নীলের প্রোফাইলে ঢোকে। কয়েকটা ছবি দেখতেই কেমন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। কোনো ভুল নেই, কাকতালীয় হলেও পাশের ছেলেটাই এই গল্পের লেখক নীল। এটা কি করে সম্ভব? অপরাজিতা কিছু বলতে গিয়েও থেমে যায়। না, একটু মজা করা যাক। অপরাজিতা এবার মেসেঞ্জারে গিয়ে নীলকে মেসেজ লেখে, ভাইয়া, আপনার গল্পটা খুব ভালো লেগেছে। গল্পের মতো আপনার কি কখনো এমন হয়েছে, মানে অপরিচিত কোনো মেয়ের সাথে পাশাপাশি সিটে? নীলের আজ মনটা খুব ভালো। আজকের গল্পটা সবাই খুব পছন্দ করেছে। অনেকেই মেসেজ দিয়েও প্রশংসা করছে। এই তো এখন আরেকটা মেসেজ আসলো। আরে, এটা তো সেই অপরাজিতা মেয়েটা, একটু আগেই নেগেটিভ মন্তব্য করেছিল। দেখা যাক কি লিখেছে। মেসেজটা পড়ে নীলের ঠোঁটে মৃদু হাসি খেলে যায়। তারপর টাইপ করে, না, আগে কখনো হয়নি, তবে আজ হতে পারে। কাকতালীয়ভাবে আজই প্রথম ট্রেনে আমার পাশে কোনো অপূর্ব সুন্দরী একটা মেয়ে বসেছে। অপরাজিতা মনে মনে একটু খুশি হয়, কিন্তু পাশের ছেলেটাকে বুঝতে না দিয়ে অন্যদিকে ফিরে লেখে, তাই বুঝলেন কি করে মেয়েটার সাথে আজ আপনার কিছু হতে পারে? নীল বেশ মজা পেয়ে যায়, লেখে, কারণ মেয়েটা ট্রেনে ওঠার পর থেকেই একটু পরপর আমার দিকে উদাস হয়ে তাকাচ্ছে। অপরাজিতা চোখ বড় বড় করে স্ক্রিনের লেখাগুলো দেখে আর একটু রাগ লাগে। তারপর লেখে, মেয়েটা আপনার দিকে তাকাচ্ছে না, সে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখে উদাস হয়ে তাকিয়ে আছে। আমার তো মনে হয় উল্টো, আপনি মেয়েটাকে আর চোখে দেখছেন। নীল একটু চমকে যায়, আশেপাশে তাকায়, তারপর লেখে, আরে না, দুই একবার চোখাচোখি হয়ে গেছে। কিন্তু আপনি জানলেন কি করে মেয়েটা জানালার দিকে তাকাচ্ছে? অপরাজিতা এবার একটু সতর্ক হয়, না, এইভাবে লেখা ঠিক হয়নি, লোকটা না আবার বুঝে ফেলে। অপরাজিতা এবার সন্তর্পণে লেখে, অনুমান করলাম আপনি এক দুবার চোখাচোখি হতেই বুঝে ফেললেন যে মেয়েটা সুন্দর। মেয়েটার চোখ তো টেরাও হতে পারে। নীল একটু থমকে যায়, তারপর মাথা নেড়ে লেখে, না, তা মনে হয়নি। অপরাজিতা লেখে, এরপর তাকালে ভালো করে খেয়াল করবেন। এরপর অপরাজিতা মোবাইলটা রেখে চোখটা ইচ্ছে করে টেরা করে পাশে বসা ছেলেটার দিকে একবার তাকায়। তারপর উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। নীল একটু ধাক্কা খায়। আরে সত্যি তো, পাশে বসা মেয়েটার চোখ টেরা। এটা কি করে সম্ভব? কিছুক্ষণ আগেও তো চোখ ঠিক ছিল, নাকি তখনও ভালো করে খেয়াল করেনি? ভালো করে দেখার জন্য নীল গলা খাগড়ি দিয়ে মেয়েটার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। গলা খাগড়িতে কাজ হয়। মেয়েটা ওর দিকে আবার তাকায়। নীল পুরো বিভ্রান্ত হয়ে যায়। মেয়েটার চোখ আসলেই টেরা। নীল ভাবে, ওই অপরাজিতা মেয়েটার কথাই তো ঠিক দেখা যাচ্ছে। মেয়েটা কি করে জানলো যে ওর পাশে বসা মেয়েটার চোখ টেরা? নীল কৌতূহলী হয়ে লেখে, আপনার কথাই ঠিক, মেয়েটা টেরা, আর সে আসলেই জানালার দিকে বাইরে তাকিয়ে থাকে। অপরাজিতা একটা দুঃখের ইমোজি দেয়, তারপর লেখে, আহ, মন খারাপ হয়ে গেল আপনার? এত সুন্দর একটা মেয়ে আপনার দিকে তাকাচ্ছিল, কিন্তু এখন দেখলেন চোখ টেরা, আর অমনি সব উৎসাহ চলে গেল। নীল একটু রাগ করে, এই মেয়েটা বেশি পাকা। দ্রুত টাইপ করে, শুনুন, পাশে বসা মেয়েটার সম্পর্কে আমার এত উৎসাহ নেই। নেহাতি আপনি জানতে চাচ্ছিলেন তাই এত কথা লিখলাম। তা আপনি কি করেন? আপনার প্রোফাইল তো লক দেখলাম। অপরাজিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাগ্যিস প্রোফাইল লক ছিল, না হলে এতক্ষণে চিনে ফেলত। অপরাজিতা লেখে, বাহ, এর মাঝে আমার প্রোফাইল ঘুরে এসেছেন। নীল একটু লজ্জা পায়, তারপর লেখে, আসলে আপনি আমার গল্পটা নিয়ে নেগেটিভ কিছু লিখলেন, তাই ভাবলাম আপনি কে একটু উঁকি দিয়ে দেখি। বললেন না আপনি কি করেন?
অপরাজিতা একটু দুষ্টুমি করে লেখে, আমি গল্প পড়ি। আপনি? নীলও দুষ্টুমি করে লেখে, আমি গল্প লিখি। আচ্ছা থাক, বলতে হবে না, ভালো থাকবেন। অপরাজিতা বুঝতে পারে সরাসরি উত্তর না দেওয়াতে নীল কথা শেষ করে দিল। থাক আপাতত, একটু পর আবার জ্বালানো যাবে। অপরাজিতা এবার ব্যাগ থেকে একটা বিদেশি চকলেট বের করে খেতে থাকে। খেতে খেতে মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। অপরাজিতা লেখে, এই যে মিস্টার লেখক, আপনার পাশের যাত্রী সুন্দরী ট্যারা মেয়েটা কি করে? নীল জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। মেসেঞ্জারের শব্দ হতেই খুলে দেখে সেই পাকা পাকা কথা বলা মেয়েটা। মেসেজটা খুলে পড়ে, তারপর পাশে বসা অপরাজিতার দিকে একবার আর চোখে তাকিয়ে লেখে, আর বলবেন না, আমার প্রিয় লিন্ডিট এর ডার্ক চকলেট খাচ্ছে। একবার বললেই খেতাম। আসলে গল্পে যেমন এগুলো সহজেই হয়, বাস্তবে হয় না। অপরাজিতা ষড়যন্ত্রকারীদের মতো বলে, আরে একটু চেয়েই দেখুন না, আমার তো মনে হচ্ছে মেয়েটার হৃদয় এত কঠিন না। নীল একটু মৃদু হেসে লেখে, আপনি সেই শুরু থেকে আমার পাশের মেয়েটাকে নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছেন, তাতে মনে হচ্ছে আমার এখনই মেয়েটার সাথে কথা বলা উচিত। অপরাজিতা তাল দেওয়ার ভঙ্গিতে লেখে, হ্যাঁ অবশ্যই কথা বলা উচিত। অপরাজিতা আর চোখে খেয়াল করে পাশে বসে থাকা নীল নামের ছেলেটা একবার আর চোখে ওর দিকে তাকাচ্ছে। অপরাজিতার খুব মজা লাগে। গম্ভীরভাবে লেখে, কি কিছু কথা হলো? নীল মাথা নেড়ে লেখে, না থাক, আমি একটু ঘুমাই, পরে আপনার সাথে কথা হবে। না, ছেলেটাকে আর জ্বালানো ঠিক হবে না, তবে এটা ভালো লাগছে যে অন্যদের মতো চেয়ে শুধু শুধু কথা বলেনি। অপরাজিতাও চোখটা বন্ধ করে। ট্রেনটা রাজশাহীর যত কাছাকাছি চলে আসে ততই ট্রেনের লোকজন কমে আসে। রাজশাহীর ঠিক আগে স্টেশনে অপরাজিতা নেমে যাবার জন্য উঠে দাঁড়ায়। নীল ততক্ষণে জেগে উঠেছে। অপরাজিতা ব্যাগটা নামিয়ে একবার পূর্ণ দৃষ্টিতে নীলের দিকে তাকায়, তারপর রহস্যময় একটা হাসি দিয়ে আলতো করে বলে, আসি। নীলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অপরাজিতা ট্রেনের দরজার দিকে এগোতে থাকে। এদিকে নীল কেমন যেন একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। মেয়েটা ওকে আসি বলে গেল, কিন্তু কেন? আবার কি সুন্দর মিষ্টি হাসিও দিল। হঠাৎ একটা কথা মনে হতেই নীল পুরো বিভ্রান্ত হয়ে যায়। আরে মেয়েটার চোখ তো এখন ট্যারা ছিল না, তার মানে কি তখন ইচ্ছে করে ট্যারা করে তাকিয়েছিল? নীল এবার এসি কামরার জানালায় একটা হাত ঠেকিয়ে মুখটা কাছে নিয়ে বাইরে দেখার চেষ্টা করে। দেখে মেয়েটার লম্বা চুল, মায়াবী মুখের এক পাশ, এক হাতে ভারী ব্যাগ, আরেকটা হাত বাতাসে ঝুলিয়ে স্বপ্নের দেশে যেন হেঁটে যাচ্ছে। কেন যেন নীলের মনটা একটু খারাপ হয়ে যায়। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলতেই মোবাইলে একটা মেসেজ আসে। অপরাজিতা নামে সেই মেয়েটার মেসেজ, এই যে মিস্টার লেখক, পাশের সিটের সামনের নেটটায় একটা চকলেট রাখা আছে, খেয়ে নিন। আর মুখটা অমন বিষণ্ণ করে রাখবেন না, আপনি হাসলে ভালো লাগে। নীল মেসেজটার দিকে বোকার মতো তাকিয়ে থাকে, তারপর পাশের সিটের সামনের নেটটায় দেখে লিন্ডিটের একটা ডার্ক চকলেট রাখা। তার মানে কি? পাশে বসা মেয়েটার তো জানার কথাও না যে ও মনে মনে চকলেট খেতে চেয়েছিল। চকলেট খাওয়ার ব্যাপারটা ওই অপরাজিতা নামের মেয়েটা জানে। তাহলে পাশে বসা মেয়েটাই কি অপরাজিতা ছিল? এই জন্যই কি মেয়েটা বারবার ওকে পাশে বসা মেয়েটার সাথে কথা বলতে বলছিল? আবার যেই অপরাজিতা মেয়েটা বলছিল যে পাশের মেয়েটা ট্যারা হতে পারে, তখনই পাশের মেয়েটা ইচ্ছে করে ওর দিকে ট্যারা হয়ে তাকিয়েছিল। ভাবতে ভাবতে নীলের মুখে মৃদু একটা হাসি ফুটে ওঠে। তারপর লেখে, অপরাজিতার দেওয়া চকলেট নীল পেয়েছে। আর হ্যাঁ, নীলের মুখে অপরাজিতার জন্য হাসি ফুটেছে। এবার অনেকদিন পর নীল বাসায় এলো। ট্রেন স্টেশন থেকে বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। অনেকদিন পর রাতে মা বাবার সাথে ভাত খেলো। এই সুখটা পেতেই নীল সুযোগ পেলেই ঢাকা থেকে রাজশাহী চলে আসে। ঢাকায় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাত্রই লেকচারার হিসেবে ঢুকেছে ও। এখনো মনটা ঢাকায় থিতু হতে পারেনি, হয়তো কখনো হবেও না। নিজের রুমে এসে দেখে মা সুন্দর একটা সাদা ধবধবে চাদর বিছিয়ে রেখেছে। বিছানায় শুতেই সারাদিনের ক্লান্তি যেন জানান দেয়। চোখটা বন্ধ হয়ে আসে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে টুকটুক করে গল্প করতে থাকে। নীল চোখ বন্ধ করেই মায়ের আদরটা নিতে থাকে। সকালে ঘুমটা ভাঙতেই নীল কিছুক্ষণ বিছানায় আরাম করে গড়াগড়ি দেয়। একসময় বিছানা থেকে ওঠে, ফ্রেশ হয়ে বসতেই মা নাস্তা বাড়েন। বাবার কথা জিজ্ঞেস করতেই মা বলেন বাবা নাস্তা করেছে, এখন ছাদে গাছে পানি দিচ্ছে। নীল নাস্তাটা সেরে চা নিয়ে ছাদে চলে আসে। এসে দেখে বাবা পুরো ছাদ জুড়ে যেন ফুলের মেলা বসিয়েছেন। নীল বিস্ময়ে বলে ওঠে,
বাবা, এত ফুল লাগিয়েছো, খুব সুন্দর লাগছে। নীলকে দেখে বাবা হেসে বলেন, আয় বস ওখানে, সারাদিন বসে না থেকে এই ফুল নিয়েই থাকি। নীল হাসে, তারপর ঘুরে ঘুরে পুরো ছাদটা দেখে, নানান ধরনের ফুল। হঠাৎ একটা লতার মতো গাছ চোখে পড়ে, নীল রঙের ছোট্ট ছোট্ট ফুল। খুব পরিচিত নামটা, কি যেন মনে আসছে না। বাবাকে জিজ্ঞেস করতেই বাবা হেসে বলে, এটাই নীল অপরাজিতা, এটা সাদা রঙেরও হয়। নীল একটু থমকায়, তারপর মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। নীল অপরাজিতা, আচ্ছা সেই দুষ্টু মেয়েটার খবর কি? ভাবতেই ফোনটা খুলে মেসেঞ্জারে কোনো নতুন মেসেজ নেই। মনটা একটু খারাপ হয়, কিন্তু ফেসবুকে অনেকগুলো নোটিফিকেশন এসে রয়েছে। অবাক হয়ে খেয়াল করে অপরাজিতা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। নীল একটু ভাবে, তারপর ফ্রেন্ড রিকোয়েস্টটা কনফার্ম করে। প্রোফাইলে ঢুকতেই হাস্যোজ্জ্বল একটা দুষ্টু মুখের ছবি। একটু নিচু যেতেই বুঝতে পারে মেয়েটা রাজশাহী মেডিকেলে শেষ বর্ষে পড়ছে। মেয়েটা ঘুরতে পছন্দ করে, দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গায় যাবার ছবি। সেদিন বিকেলে অপরাজিতার মেসেজ আসে, এই যে লেখক মশাই, এতক্ষণে নিশ্চয়ই আমার প্রোফাইল মুখস্থ করে ফেলেছেন। নীল একটু অপ্রস্তুত হয়, আসলেই ও সকাল থেকে কয়েকবার করে মেয়েটার প্রোফাইলে ঢু মেরেছে। কি একটা আকর্ষণ বারবার টেনে নিচ্ছিল। নীল সত্যিটাই লেখে, হ্যাঁ মোটামুটি মুখস্থ এখন। আপনার জন্মদিন 25 জানুয়ারি, আপনি MBBS শেষ করে মেডিকেলে ইন্টার্নশিপ করছেন, সারা বাংলা ঘুরে ফেলেছেন, মাঝে মাঝে শাড়ি পরেন। অপরাজিতা হেসে ফেলে, হাসির কয়েকটা ইমোজি দিয়ে বলে, থাক আর বলতে হবে না, আপনি পরীক্ষায় পাশ করেছেন। আর ভাবনা নিয়ে সত্যিটা বলার জন্য ধন্যবাদ। অন্য কেউ হলে বলতো একবারও প্রোফাইলে উঁকি দিইনি। নীল লেখে, আসলে আজ সকালে আরেকটা কাকতালীয় ঘটনা ঘটেছে। অপরাজিতা কৌতূহলী হয়ে লেখে, আবার আরেকজন আপনার পাশে বসেছে? নীল হাসে, তারপর লেখে, আজ সকালে ছাদে উঠে দেখি পুরো ছাদ জুড়ে ফুলে ফুলে ভরা, বাবা লাগিয়েছে। হঠাৎ একটা ফুলের দিকে চোখ পড়তেই আপনাকে দেখলাম। অপরাজিতা দুষ্টুমি করে লেখে, দিনের আলোতেও আজকাল আমার ভূত দেখছেন। নীল লেখে, আরে শুনুন আগে, দেখি সুন্দর একটা লতার মতো গাছ, তাতে সবুজ পাতার ফাঁকে ফাঁকে নীল নীল ফুল বাতাসে দুলছে। বাবাকে জিজ্ঞেস করতেই বলল, নীল অপরাজিতা। তখনই আপনার কথা মনে হতেই মোবাইলটা খুললাম, দেখি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি বলুন, এতদিন পর বাড়ি এসে ছাদে অপরাজিতা ফুলটাই চোখে পড়ল। অপরাজিতা ঠোঁটটা কামড়ে লেখে, আপনার সাথে আমার কাকতালীয় ঘটনা বেশি ঘটছে। ফুলের ছবি পাঠান তো দেখি। নীল এবার ফুলটার কাছে গিয়ে সুন্দর করে ছবি তুলে পাঠিয়ে দেয়। এদিকে বাবা ছাদ থেকে নামার সময় বলে, রোদে যেন বেশিক্ষণ না থাকে। ফুলের ছবিটা পেতেই অপরাজিতা লেখে, ইস কি সুন্দর, আপনার বাবাকে সালাম দেবেন, কি সুন্দর ফুল ফুটিয়েছেন, বোঝাই যায় উনি ভালো মানুষ। কিন্তু বাবার ছেলে কি ভালো মানুষ? নীল হেসে ফেলে, বাবার ছেলের সাথে তো তাহলে কাল পুরো পথটা এলেন, কি মনে হলো? অপরাজিতা মিটিমিটি হেসে লেখে, বাবার ছেলে খুব ভালো, কিন্তু একটু বোকা আছে। নীল লেখে, হ্যাঁ, আর আপনি ভীষণ বুদ্ধিমান। অপরাজিতা এবার আর দুষ্টুমি করে না, না আপনি আসলে একটা ভালো মানুষ। চালাক শব্দটা লিখতে পারতেন, কিন্তু লিখলেন বুদ্ধিমান। কাল থেকে অনেক দুষ্টুমি করেছি, ক্ষমা করে দেবেন। সেই জন্য আপনার সাথে যদি 1 কাপ কফি খেতেও হয়, নয় কষ্ট করে খেলাম। এবার নীলকে দুষ্টুমিতে পেয়ে বসে, তাই না? তাহলে কষ্টটা দিতেই হয় আপনাকে। আজ বিকেলে পদ্মার পাড়েই বসি। এরপর আরো কিছুক্ষণ কথা চলে দুজনের। ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। বর্ষা মাত্রই শেষ হয়েছে। শরতের মেঘেরা আকাশে লুকোচুরি খেলছে। নদীতে এখন ঠান্ডা অনেক পানি, সুন্দর একটা ঠান্ডা বাতাস আসছে। নীল দূর থেকে দেখতে পায় অপরাজিতা আসছে, নীল রঙের একটা জামা পরে। সকালে ছাদে দেখা সেই নীল অপরাজিতা ফুলের মতোই সুন্দর লাগছে। নীল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অপরাজিতা কাছে এসেই মিষ্টি একটা হাসি দেয়, তারপর স্বভাব সুলভ দুষ্টুমির ভঙ্গিতে বলে, শুনুন, এই জামাটা ছাড়া আর ভালো জামা ছিল না, সব ওয়াশে দিয়েছি। আপনি আবার ভেবে বসবেন না আপনার কথা মনে করে নীল রঙের জামা পরে এসেছি। এটাও একটা কাকতালীয় ঘটনা। নীল ছোট্ট করে হাসে, বলে, জি অবশ্যই, অন্য কিছু ভাববো না। আর আপনি থাকতে অন্য কিছু ভাবার সুযোগ আছে? আপনিই না কাল লিখলেন, পাশাপাশি বসলেই কি প্রেম হয়ে যায়। অপরাজিতা এবার প্রাণ খোলা হাসি দেয়। হ্যাঁ, খবরদার, আমার সেই মন্তব্যের সম্মান যেন থাকে। অবশ্য এই কফি খেতে আসাটাই বেশি হয়ে গেল। যাক, আপনি নিতান্ত ভালো মানুষ বলে আসলাম। নীল মুখটা সিরিয়াস করে বলে, অবশ্যই আপনার সম্মান রাখা হবে, আর কফি খেতে আসার জন্য ধন্যবাদ।
এরপর ওরা দুজন মুখোমুখি বসে, হাতে কফির কাপ ওঠানামা করতে থাকে, সেই সাথে মনের পারদও ওঠানামা করে। যত দিন যায় নীল আর অপরাজিতা একটা অনুচ্চারিত সম্পর্কের দিকে এগোয়। দিন দিন ভালো লাগাটা বাড়তে থাকে, মনের বোঝাপড়াটা আরো শক্ত হতে থাকে। সেদিন অপরাজিতা দুষ্টুমি করে লেখে, আচ্ছা, আমার চোখটা যদি সত্যিই টেরা হতো তাহলে কি আপনি এত আগ্রহ করে আমার সাথে বসতেন? নীল ঠোঁট কামড়ে একটু ভাবে, তারপর লেখে, হ্যাঁ বসতাম। অপরাজিতা লেখে, এত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতেন? নীল এবার একটু বেকায়দায় পড়ে যায়, একটু ভেবে লেখে, প্রথম দিকে হয়তো না, পরে যত চেনা জানা হতো তখন হয়তো থাকতাম। অপরাজিতা রাগ হয়ে যায়, লেখে, আপনি বিনয় করে লিখলেন, সত্যটা এড়িয়ে গেলেন। এই প্রথম। আপনি তখন এত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতেন না। আপনি ভীষণ শরীরবৃত্তীয় মানুষ। নীল এবার লেখে, মাঝে মাঝে আমার মনে হয় শরীর জিনিসটা মোটেই ছোট কোনো বিষয় না। কখনো দেখছেন কেউ কাউকে অযাচিত মন দিয়ে ভালোবেসেছে, আর পত্রিকাওয়ালারা সেই খবর চেপেছে। মন দেওয়ার অপরাধে কেউ কোনো আদালতে শাস্তি পেয়েছে, বরং কেউ কাউকে সম্মতি নিয়েই ছুঁয়েছে। পত্রিকাওয়ালারা সেই খবর ছাপতেই ব্যস্ত, আর মানুষের নিন্দাও তাতে বেশি, আলোচনাও তাতে বেশি। মনকে মানুষ যতটা না গুরুত্ব দেয়, শরীরকে তার চেয়ে বেশি। অপরাজিতার এবার সত্যিই রাগ হয়, আপনি তো ভীষণ উল্টো মানুষ। যারা অমন ভাবে তাদের সাথে আমি নেই। নীল মাথা নাড়ে, আমি সত্যটাই বললাম। সেদিন এক পরিচিতকে দেখলাম, শারীরিক অক্ষমতার জন্য অনেক দিনের প্রেমের বিয়ে 2 দিনেই ভেঙে গেল। মনের চেয়ে শরীর বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কিন্তু তাই বলে আমি সেটা সাপোর্ট করছি না। শুধু বলতে চেয়েছি, মন তো অবশ্যই গুরুত্বপূর্ণ, শরীরটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। অপরাজিতার খুব রাগ হয়, আবার সেই সাথে নীলের যুক্তিগুলো ফেলে দিতে পারছিল না। এতে রাগটা আরো বেড়ে যায়। লেখে, আপনার সাথে আর মিলছে না, সরি, ভালো থাকবেন। নীলের হঠাৎ করে ভীষণ অভিমান হয়, এমন করে লিখতে পারলো অপরাজিতা? ও তো শুধুমাত্র বাস্তবটাই বলেছে। অপরাজিতা কি একটু বোঝে না যে ওর যদি কোনো শারীরিক সমস্যাও থাকে, তাও ওকে ছাড়া এখন একটা মুহূর্ত ভাবতে পারবে না? মনের ভেতরে অপরাজিতা এত শক্ত হয়ে বসে আছে যে আর সবই ওর কাছে তুচ্ছ। কিন্তু এখন কেমন করে অপরাজিতাকে এই কথাগুলো বোঝাবে? ও কি আর ফিরে আসবে? যত সময় যেতে থাকে ততই মনটা খারাপ হতে থাকে। বারবার মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, অপরাজিতার মেসেজ আসলো কিনা। দুষ্টু মেয়েটার মিষ্টি দুষ্টুমি ভীষণ মিস করতে থাকে নীল। এদিকে আজ 3 দিন পার হয়ে গেছে, অপরাজিতার মন কোনোভাবেই ভালো হচ্ছে না। নীল অনেকগুলো মেসেজ দিয়েছে, ফোনও করেছে অনেকবার, কিন্তু কি একটা অদ্ভুত অভিমান, রাগ ঘিরে ধরেছে। নিজে থেকে মেসেজ লিখতে কোথাও যেন একটা বাধা পাচ্ছে, আবার নীলকে ভুলতেও পারছে না। সেদিন অপরাজিতা বিষণ্ণ মনে মেডিকেলে যাচ্ছিল, ঠিক তখন পেছন থেকে কেউ ওর নাম ধরে ডাক দেয়। অপরাজিতার পুরো শরীর কেঁপে ওঠে। ঘুরে চেয়ে দেখে নীল, চুলগুলো উস্কো খুস্কো, সেভ না করা মুখ কেমন যেন একটু শুকিয়ে গেছে। অপরাজিতার বুকটা হু হু করে ওঠে, নীলের কি হাল হয়েছে? নীলের ডাকে অপরাজিতা যখন ঘুরে তাকায়, নীলের বুকে একটা মোচড় দেয়। সেই দুষ্টু মিষ্টি মুখটায় কি একটা বিষণ্ণতা জমা হয়ে আছে, যা দেখলেই বুকটা হু হু করে ওঠে। নীল আর দেরি করে না, কাছে এসে বিষাদ মাখা গলায় বলে, অপরাজিতা, আমি যে তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না। তুমি যেমনই হও, তোমার শারীরিক কোনো কমতি থাকুক, তাও আমি শুধু তোমাকেই চাই। একটা বেলা তোমার মেসেজ না আসলে আমার যে কি নিঃসঙ্গ লাগে, আর সেই তোমার মেসেজ নেই আজ 3 দিন। আমি বাঁচি কি করে বলো তো? অপরাজিতা ঠোঁট কামড়ে প্রাণপণে চেষ্টা করে চোখের জলটা ঠেকাতে। কাছে এসে নীলের হাতটা নরম করে ধরে ফিসফিস করে বলে, আসো, পদ্মের পাড়ে গিয়ে একটু বসি। এই প্রথম অপরাজিতা ওকে তুমি করে বলল। এই প্রথম অপরাজিতা ওর হাতটা ধরল। এত ভালো লাগা, এত সুখ নীল কোথায় রাখবে? ইচ্ছে করছে ঘুড়ির মতো আকাশে উড়ে বেড়াতে, অপরাজিতার নির্মল আকাশে। অপরাজিতা আদর গলায় বলে, এই কয়দিন একদম শরীরের যত্ন নাওনি তুমি, এমন করলে কিন্তু আমি খুব রাগ করব। অপরাজিতার মুখে তুমি ডাকটায় এত মায়া, নীল যেন কোথায় হারিয়ে যায়। মৃদু হেসে বলে, অপরাজিতা কাছে না থাকলে আর কখনো এমন করব না। অপরাজিতা এবার আদুরে গলায় বলে, তোমার তো এখন ইউনিভার্সিটি বন্ধ, রাজশাহী থেকে থাকো না কেন? আমি তো এখানে আর অল্প কিছুদিন আছি, তারপর তো ঢাকাতেই চলে যাব। নীল মাথা নেড়ে বলে, আসলে কিছু একাডেমিক কাজ থাকে, আর্টিকেল পাবলিশ করা, এছাড়া আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে অ্যাপ্লাই করেছি। অপরাজিতা বাচ্চা মেয়েদের মতো মাথা নেড়ে বলে,
আমাকে ছেড়ে বিদেশে যাওয়া চলবে না। নীল সুযোগটা নেয়, কৃত্রিম গম্ভীর মুখে বলে, তাহলে বিয়ে করে নিয়ে যাই তোমাকে। ঝপ করে মুখটা লাল হয়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলে, তাহলে আমি রাজি আছি। এরপর কোথা দিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় ওরা বুঝতেই পারে না। দিন শেষে ওরা বুঝতে পারে কেউ কাউকে ছাড়া আর কোনোদিন একা থাকা সম্ভব না। সেবার নীল ঢাকা চলে যেতেই অপরাজিতার পুরো শহরটা খালি হয়ে যায়। এবার আরও বেশি একা লাগে নিজেকে, কখনো এমন লাগেনি। সেদিন রাতে মা ফোন করতেই অপরাজিতা ভীষণ আবেগপ্রবণ হয়ে নীলের কথা মাকে বলে। মা সব শুনে শুকনো গলায় বলে, ছেলেটা মাস্টার। অপরাজিতা বুড়োকুচকে বলে, এমন করে বলছো কেন? নীল ইউনিভার্সিটির লেকচারার, কদিন পরে বিদেশে যাবে পিএইচডি করতে। অপরাজিতার মা নীলুফার বেগম বলেন, আর এদিকে তোর বাবা কতগুলো ছেলে পছন্দ করে রেখেছে। কেউ তোর মতো ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিরাট শিল্পপতির ছেলে। এসব বাদ দিয়ে তুই এমন একটা ছেলের কথা বললি, তোর বাবা শুনলে তুলকালাম করবে। অপরাজিতার বুকে একটা অজানা ভয় খামচে ধরে। একগুঁয়ে গলায় বলে, মা তুমি বাবাকে একটু বলে রেখো। এরপর মায়ের সাথে আর কথা আগায় না তেমন। অপরাজিতা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। বাবা যেমন না কুচু মানুষ, কিছুতেই নীলকে হয়তো মেনে নেবে না। এতদিন এই দিকটাই একদম ভেবে দেখা হয়নি। ওর জীবনে যে বাবা মাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের মতামতটাও তো অনেক ভূমিকা রাখতে পারে, সেটা ভুলেই গেছিল। বাবা মাকে কষ্ট দিয়ে তো কিছু করতে পারবে না। অপরাজিতা ভীষণ অসহায় বোধ করতে থাকে। একটা অজানা ভয় ঘিরে ধরে, নীলকে হারানোর ভয়। অপরাজিতার মনটা আজ ভীষণ রকম খারাপ। এতদিনের প্রিয় এই মেডিকেলের ক্যাম্পাসকে বিদায় জানাতে হচ্ছে। এই প্রিয় রাজশাহী শহর ছেড়ে চলে যাবে। কিন্তু আসলেই কি চলে যাচ্ছি, নাকি আরো বেশি করে ফিরে আসার জন্যই ঢাকা যাচ্ছে? অপরাজিতার বাবা আতিক সাহেব এসেছেন, আজ মেয়েকে নিয়ে যাবেন। নীল আসতে চেয়েছিল, কিন্তু অপরাজিতাই মানা করেছে। বাবা খুব কড়া ধাতের মানুষ, এগুলো একদমই পছন্দ করেন না। সবকিছু গুছিয়ে নিয়ে অপরাজিতা বাবার সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এত মন খারাপের মাঝে এইটুকু ভালো লাগা যে ঢাকায় নীল আছে, এখন আগের চেয়ে ঘন ঘন দেখা হবে। অপরাজিতা মোবাইলটা বের করে নীলকে মেসেজ লেখে, তোমার কাছেই ফিরে আসছি। নীল মনোযোগ দিয়ে একটা আর্টিকেল লিখছিল। অপরাজিতার মেসেজটা আসতেই মনটা ভালো হয়ে যায়। যাক, এখন ইচ্ছে করলেই অপরাজিতাকে দেখা যাবে। রাগ করে থাকলে রাগ ভাঙানো সহজ হবে। আগের বারের কথা ভেবে হেসে ফেলে। 3 দিন কথা না বলেও কি করেছিল। ঢাকায় আসার পর কটা দিন সব গোছকাজ করতেই চলে যায় অপরাজিতার। এর মাঝে বাবা স্পষ্ট বলে দিয়েছেন, আগে মেয়ের বিয়ে দেবেন, তারপর অন্য কিছু। এরপর থেকেই অপরাজিতা সুযোগ খুঁজছে কি করে বাবার কাছে কথাটা বলা যায়। নিজের পছন্দের কথা নিজে বলতে ভীষণ সংকোচ লাগে ওর। সেদিন সন্ধ্যায় বাবা হঠাৎ করে কথাটা তোলেন। অপরাজিতা টিভিতে খবর দেখছিল, তখন আতিক সাহেব পাশে এসে বসেন। স্নেহের সাথে বলেন, মা তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। আমি চাই তুই অনেক বড় ডাক্তার হবি, তাই পড়াশোনা চালিয়ে যা। এখনই তোকে রোজগার করতে হবে না, এফএসসি পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে নে। অপরাজিতা ভীষণ খুশি হই মনে মনে, ভাবে যাক ওকে বিয়ে দেবার ভূতটা বাবার মাথা থেকে নেমেছে। অপরাজিতা খুশি গলায় বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন সফল করবই। আতিক সাহেব খুব খুশি হন মেয়ের কথায়। একটু সময় নিয়ে বলেন, তাছাড়া তানবীরের বাবাও রাজি যে তুই আপাতত পড়াশোনা নিয়েই থাকবি, ওদেরও কোনো আপত্তি নেই। আর থাকবেই বা কেন, ওদের কত বড় ব্যবসা, পুরোটা তানবীর একা হাতে চালাচ্ছে। ছেলেটা বিদেশ থেকে পড়াশোনা করে এসে বাবার ব্যবসা দেখছে, খুব ভালো ছেলে। অপরাজিতা একটা ধাক্কা খায়। বাবা এমনভাবে কথা বলছে যেন সব ঠিকঠাক। না, আর তো দেরি করা যায় না, বাবাকে পরিষ্কার করে সব জানিয়ে দিতে হবে। অপরাজিতা একটা লম্বা নিঃশ্বাস নেয়, তারপর নিচু গলায় বলে, বাবা আমার একটা কথা ছিল। আতিক সাহেব সতর্ক গলায় বলেন, বল কি বলবি? অপরাজিতা ঠোঁটটা একটু কামড়ে বলে, আমি একটা ছেলেকে পছন্দ করি, ওর নাম নীল, একটা ইউনিভার্সিটির লেকচারার। আতিক সাহেবের মুখটা গম্ভীর হয়ে যায়। পরিস্থিতি খারাপের দিকে মোড় নিচ্ছে এটা আজ করে অপরাজিতার মা নীলুফার বেগমও এসে বসে পাশে। আতিক সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, দেখ তোর জীবন মাত্রই শুরু হচ্ছে, একজনকে ভালো লাগতেই পারে, কিন্তু তার সাথে সংসার জীবনটা যে ভালো হবে তার নিশ্চয়তা নেই। যে ছেলেকে তুই পছন্দ করিস তাকে তুই আসলে কতটুকু চিনিস, তার পরিবার সম্পর্কেই বা কি জানিস? ছেলেটা মাত্র লেকচারার। এই করোনাকালে ওদের বিশ্ববিদ্যালয়ে স্যালারিটাও এখন নিয়মিত দেয় না।
আর এরা জীবনে কি খুব বেশি উপরে উঠতে পারবে? তানভীর এখনই যে জায়গায় আছে সেখানে তোর নীল সারা জীবনে পৌঁছাতে পারবে না। আরেকটা কথা, জীবনে টাকা পয়সার গুরুত্ব অপরিসীম। এটা অনেকেই আবেগের বশে মানতে চায় না। আর তানভীর ছেলেটা শিক্ষিত, ভালো। আমি আমার একমাত্র মেয়ের সুনিশ্চিত ভবিষ্যৎ আশা করতেই পারি। বাবার কথাগুলো অপরাজিতার বুকে শেলের মতো বেঁধে। খুব অসহায় লাগতে থাকে। কোনো মতে বলে, বাবা, আমি নিজেই তো স্বাবলম্বী, আমি কারো টাকা পয়সার মুখাপেক্ষী না। নীল আমাকে বোঝে, আমি ওকে বুঝি। আমাদের মাঝে বোঝাপড়াটা ভালো। আতিক সাহেবের মুখ থমথমে হয়ে যায়। মুখ শক্ত করে বলেন, তানভীরের সাথে কথা বলো, দেখবে ও নীলের চেয়েও তোমাকে বেশি বুঝে চলছে। এটা খুব বড় কিছু না। ওরা আগামী শুক্রবার আসবে, আমি চাই তুমি পরিপাটি হয়ে থেকো, আমার মাথাটা যেন নিচু না হয়। অপরাজিতা বোঝে বাবা খুব রেগে গেছেন, তাই ওকে তুমি করে বলছে এখন। অপরাজিতা আর কথা বাড়ায় না। নীলুফার বেগম কথা ঘোরানোর জন্য বলে, আরে তুমি কি শুরু করেছো? মেয়েটা আসলোই মাত্র কটা দিন, আর তুমি বিয়ে নিয়ে পাগল হয়ে গেছো? আসো তো আমার সাথে। অপরাজিতার কেমন যেন দিশেহারা লাগছে। বাবা এমন জেদ ধরে থাকলে তো কিছুই করতে পারবে না। না, নীলের সাথে সরাসরি কথা বলতে হবে। অপরাজিতা নীলকে ফোন দিতেই ওপাশ থেকে অভিমানী গলা পাওয়া যায়, ঢাকায় এসেছো সে 5 দিন, আর আমার সাথে দেখা করার সময়ও হচ্ছে না তার। আমি কিন্তু রাগ। অপরাজিতা হেসে বলে, এই জন্যই তো ফোন করেছি মশাই। কালকের পরদিন বিকেলে আসবো তোমার ক্যাম্পাসের পাশেই, ওই কফি শপটায়। নীল দুষ্টুমি করে বলে, একেবারে চলে আসো আমার কাছে। অপরাজিতার বুকে একটা ধাক্কা লাগে। মনে মনে বলে, আমি তো চাই নীল, কি ভীষণ যে চাই, তুমি যদি জানতে। একদিন পর অপরাজিতা যখন বাসা থেকে বের হয়, ঠিক তখনই নীলের ফোনে আসে, অপরাজিতা তুমি বের হও না, আমাকে এখনই রাজশাহী যেতে হবে। বাবার জ্বর ছিল গত 2 দিন, আমি করোনা টেস্ট করাতে বলেছিলাম, আজ রেজাল্ট এসেছে পজিটিভ। আমি বের হয়ে যাচ্ছি, বাসে যাব। অপরাজিতার মনটা খারাপ হয়ে যায়। আকুল গলায় বলে, আমি বাস স্ট্যান্ডে আসছি। ইস, বাবার এমন হলো কি করে? অপরাজিতা যখন বাস স্ট্যান্ডে এসে পৌঁছে তখন বিকেল হয়ে গেছে। বাসটা আর মিনিট 5 পরেই ছাড়বে। নীল কাছে আসতেই অপরাজিতা একটা হাত চেপে ধরে বলে, নীল, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আর আমি মেডিকেলে আমাদের স্যারেদেরকে বলে রেখেছি, তুমি বাবাকে হাসপাতালে ভর্তি করে দাও, আর আমাকে সবসময় ফোন করে জানাবে বাবার অবস্থা। নীলের চোখে জল চলে আসে। এমন করে অপরাজিতা বলছে, কাছের মানুষ না হলে এই অনুভূতিটা আসে না। মনে সাহস পায় অপরাজিতার কথায়। নরম গলায় বলে, তুমি এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি। তুমি পাশে থেকো শুধু, আমি তাহলে সব বিপদেই শক্ত থাকবো। অপরাজিতা ঠোঁটটা কামড়ে ধরে, চোখটা ভিজিয়ে উঠতে চায়। আহা, নীল যদি জানতো যে ওর বাবা ওকে আরেক জায়গায় বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। যাক, আপাতত নীলকে কিছু বলা যাবে না। অপরাজিতা ব্যাগ থেকে কিছু টাকা বের করে নীলের হাতে দিয়ে বলে, জানি সামান্য টাকা, কিন্তু এখন এটা খুব দরকার। তুমি রাগ করো না, টাকাটা রাখো। নীল শুধু ভাবে, একটা মানুষ কতটা দায়িত্ববান হলে এই সময়ে এমন করে ভাবে। নীল চোখটা মুছে বলে, অপরাজিতা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ভীষণ মিস করব তোমাকে। বাসটা ছেড়ে দিতেই নীল জানালা দিয়ে পেছনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। যতক্ষণ না অপরাজিতা ছোট্ট একটা বিন্দুতে মিলিয়ে যায়, অপরাজিতার জন্য মনে হয় নীল যেন সারা জীবনের জন্য ওকে একা করে চলে গেল। ওকে দেখতে আসবে সামনে শুক্রবার, আর এমন সময় এই বিপদটা আসলো। ও কি পারবে একা এই ঝড় সামাল দিতে? সেদিন বাসায় ফিরতেই অপরাজিতা বাবার মুখোমুখি পড়ে যেতেই জিজ্ঞেস করেন, কই গেছিলি? অপরাজিতার মুখে চট করে মিথ্যেটা আসে না, সত্যিটাই বলে, নীলের বাবা খুব অসুস্থ, ও চলে গেল রাজশাহী, ওর সাথেই দেখা করতে গিয়েছিলাম। আতিক সাহেব মুহূর্তে রাগে ফেটে পড়েন, চিৎকার করে বলতে থাকেন, 2 দিন পর তানভীররা দেখতে আসবে, আর তুমি গিয়েছো ওই ছেলেটার সাথে দেখা করতে? তুমি কি বুঝতে পারো না যে আমি চাই না ওই ছেলেকে তুমি বিয়ে করো? তুমি যদি এমন করো তাহলে আমাকে কোনোদিন বাবা ডেকো না। অপরাজিতা স্তম্ভিত হয়ে যায়। বাবা ওকে এমন কথা বলতে পারলো? একমাত্র সন্তান বলে সারা জীবন অসম্ভব আদরে মানুষ ও, কোনোদিন এত কঠিন কথা শোনেনি। চিৎকার শুনে মা দৌড়ে চলে এসে অপরাজিতাকে ভেতরে নিয়ে যায়। অপরাজিতা বিছানায় ধপ করে বসে পড়ে, অসহায় গলায় বলে, মা, আমি কি খুব বড় অন্যায় করেছি? তোমরা তো সারা জীবন আমার সুখ চেয়েছ। আমি নীল ছাড়া আর কারো কাছেই সুখী থাকবো না, আর জীবনটা তো আমার। এবার আমাকেই সিদ্ধান্তটা নিতে দাও।
নীলুফার বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জীবনটা শুধু তোর একার না, তোর জীবনের সাথে আমরা গভীরভাবে জড়িয়ে আছি। তোর বিয়ে নিয়ে তোর যেমন একটা আলাদা ইচ্ছে, আমাদেরও ঠিক তেমন ইচ্ছে আছে। জীবন নিয়ে আমরা তোর চেয়ে বেশি অভিজ্ঞ, তাই তোর বাবা যা বলছে তা তোর ভালোর জন্যই বলছে। অপরাজিতা শূন্য চোখে তাকিয়ে থাকে। বাবা মা কেউই ওর পক্ষে নেই। নীলও এই সময়টাতে ঢাকার বাইরে, নিজেকে ভীষণ একা লাগে এই নিষ্ঠুর পৃথিবীতে। শুক্রবার তানভীরের বাবা মা ভাই বোন আসে, সাথে তানভীরও। নিচের রাস্তায় দামি দামি কয়েকটা গাড়ি থেমে থাকতে দেখা যায়। এরা আকাশ পাতাল বড় লোক, কিন্তু অপরাজিতা অবাক হয়ে খেয়াল করে পুরো পরিবারটা ভীষণ ভদ্র। কেউ ওকে প্রচলিত মেয়ে দেখার মতো উল্টোপাল্টা প্রশ্ন করে না। তানভীরের মা ওর পাশে বসে এক হাত দিয়ে জড়িয়ে ধরেন। সবাই এত উচ্ছ্বাসিত যে অপরাজিতার মন খারাপটা আলাদা করে কারো চোখেই পড়ে না। অপরাজিতা একবার বাবার মুখের দিকে তাকায়, মুখটা কি ভীষণ সুখী সুখী এখন। মায়ের মুখেও আজ আনন্দ, মেয়েকে নিয়ে গর্ব। অপরাজিতা ভাবে এদের মনেও কি করে দুঃখ দেব। সেদিন তানভীরেরা চলে যেতেই অপরাজিতা নীলকে ফোন দেয়। নীলকে জানানো খুব দরকার। ফোন ধরতেই অপরাজিতা জিজ্ঞেস করে, নীল, বাবা কেমন আছেন? অক্সিজেন লেভেল ঠিক আছে? নীল আশ্বস্ত করে বলে, এখনো পর্যন্ত ঠিক আছে, তুমি চিন্তা করো না। আর তুমি বলে দেওয়াতে খুব কাজে লেগেছে। তোমার স্যারেরা নিয়মিত খোঁজ নেয়। তোমার খবর বলো অপরাজিতা, কতদিন দেখি না আমার মানুষটাকে। অপরাজিতার বুকে কষ্ট লাগতে থাকে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, নীল, তোমার এত বড় একটা বিপদ, কিন্তু তোমাকে আমার খুব জরুরি একটা কথা বলার আছে। নীল নড়ে চড়ে ওঠে, উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে বলো তো অপরাজিতা? তোমার গলাটা এমন লাগছে কেন? অপরাজিতা একটু চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে সব খুলে বলে। নীল একটা কথাও বলে না। ওর শুধু মনে হতে থাকে অপরাজিতাকে ওর পাওয়া হবে না। সব শুনে নীল বলে, অপরাজিতা, আমাকে কটা দিন সময় দাও। বাবা সুস্থ হয়ে উঠলেই আমি তোমার বাবার সাথে কথা বলবো। অপরাজিতা একটু যেন সাহস পায়, মাথা নেড়ে বলে, নীল, তুমি বাবার পাশে থেকো। উনি আগে সুস্থ হোক, ততদিন আমি বিয়ে আটকে রাখবো। তুমি চিন্তা করো না একদম। নীল ভাবে ওর আসলেই চিন্তা করার কিছু নেই। অপরাজিতা তো আর কারো হতে পারে না, একমাত্র নীলেরই। এদিকে যত সময় আসে যায় নীলের বাবার শরীর খারাপ হতে থাকে। জ্বরটা কমে না, অক্সিজেন লেভেলও কমতে থাকে। একটা সময় আইসিইউতে শিফট করতে হয়। নীলের মনে হয় ওর পৃথিবী থেকে প্রিয় সব মানুষকে কেড়ে নেওয়ারই ষড়যন্ত্র হচ্ছে। ও কিছুতেই এটা সফল হতে দেবে না। কিন্তু আইসিইউতে খরচ অনেক, জমানো টাকা ফুরিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের স্যালারিটাও নিয়মিত দিচ্ছে না। কি যে হবে ভাবতেই গা শিউরে ওঠে। এর কিছুদিন পর এক সোনালী ভোরে ডাক্তার জানায় ওর বাবা ভালো হয়ে উঠেছেন। ওনাকে কেবিনে শিফট করা হয়। নীল যেন হাঁপ ছেড়ে বাঁচে, মনটা আনন্দে ভরে যায়। অপরাজিতাও এই কটা দিন ওকে সময় দিয়েছে। সুখবরটা দেওয়ার জন্য নীল এবার অপরাজিতাকে ফোন দেয়। উচ্ছ্বসিত গলায় বলে, বাবাকে আজ কেবিনে দিয়েছে, ভীষণ ভালো লাগছে। অপরাজিতা আনন্দিত গলায় বলে, খুব ভালো খবর, ইস ভীষণ ভালো লাগছে, বাবা ভালো হয়ে যাক। তুমি তখন একবার বাসায় এসো, আমার বাবা তোমার সাথে কথা বলবেন। নীলের আত্মবিশ্বাস এখন ফিরে এসেছে। ওর প্রিয় মানুষদেরকে কেউ কেড়ে নিতে পারবে না। এরপর একদিন নীলের বাবা ভালো হয়ে বাড়ি ফিরে আসলে নীল ঢাকায় চলে আসে। ক্যাম্পাসে এসেই একটা সুসংবাদ পায় আর একটা দুঃসংবাদ। এই বিশ্ববিদ্যালয়ে ওর চাকরিটা পার্মানেন্ট ছিল না। এসে জানতে পারে চাকরি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে ওকে। নীল বুঝতে পারে করোনায় আর্থিক দুরবস্থার জন্য এমন হলো। আর সুসংবাদটা হলো ওর পিএইচডির আবেদনটা গৃহীত হয়েছে, গ্লাসগো ইউনিভার্সিটি, স্কটল্যান্ড। যাক, চাকরিটা এমনিতেই ছাড়তে হতো। তখনই অপরাজিতাকে ফোন করতে যেয়ে ও করে না, ভাবে সরাসরি বলবে ওদের বাসায় গিয়ে। এদিকে অপরাজিতা নীলকে ফোন করে জানায় বাবা ওর ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসবে কথা বলতে। নীল একটু চিন্তায় পড়ে যায়। উনি যদি এসে জানেন যে আর 2 মাস পর ওর চাকরি থাকবে না, তাহলে তো আগুনে ঘি ঢালা হবে। অপরাজিতার বাবা দিন 2 পর আসেন। ভদ্রলোক খুব মার্জিত ভাষায় ওকে এমন অপমান করে যায় যে নীল ভাবতেও পারেনি। ওর মতো 2 পয়সার শিক্ষক যে তার মেয়ের যোগ্য পাত্র না, সেটা বারবার বলেন। আর এটাও বলেন নীল যেন তার মেয়ের পথ থেকে সরে দাঁড়ায়। নীল এবার গভীরভাবে ভাবতে বসে। একসময় সিদ্ধান্ত নেয় অপরাজিতার সাথে সরাসরি কথা বলতে হবে। সেদিন অপরাজিতা একটা হালকা গোলাপি রঙের জামা পরে আসে। ভীষণ মায়াবী লাগছে মেয়েটাকে। কাছে আসতেই নীল মজা করে বলে,
নীল অপরাজিতা আজ রং পাল্টে গোলাপি হয়ে পর হয়ে গেছে। অপরাজিতার মুখটা কালো হয়ে যায়, মুখ ঝামটে বলে, পচা কথা কেন বললে? নীল হাসে, বলে, এমনি। আসো একটু বসা যাক। রেস্টুরেন্টের একটা নিরিবিলি কোনায় ওরা বসে, দুইজনেই কিছুক্ষণ চুপ থাকে। অপরাজিতা নীলের হাতটা ধরে থাকে। নীলই প্রথম নীরবতা ভাঙে, বলে, অপরাজিতা, আমার বাবা যখন আইসিইউতে ছিল আমি প্রতিদিন হিসেব করতাম আর কত টাকা আছে জমানো। তোমার বাবা ঠিকই বলেছে, জীবনে টাকা অনেক বেশি জরুরি। আমার বিশ্ববিদ্যালয়ের চাকরিটা নেই, বলা হয়নি তোমাকে, বাবার চিকিৎসায় সব জমানো টাকা শেষ। অপরাজিতা, যতটুকু বুঝেছি তোমার বাবা কোনোদিন আমার মতো পাত্র মেনে নেবে না। অপরাজিতার মুখটা বেদনায় নীল হয়ে যায়। বাবা তোমাকে এসব বলতে এখানে এসেছিল? নীল, আমি সরি। নীল বিষণ্ণ হাসি হেসে বলে, অপরাজিতা, তোমার বাবা ঠিক বলেছেন। আমি এখন বুঝেছি টাকা কতটা দরকার। তুমি ওই তানভীর ছেলেটাকেই বিয়ে করো। তোমার বাবা তো বললেন আগামী মাসের 25 তারিখেই বিয়ে দেবেন। আমি এখন বিয়ে করার মতো অবস্থায় নেই। আর তোমার বাবার কথা অনুযায়ী আমি সারা জীবন চেষ্টা করলেও তানভীরদের সমান হতে পারবো না। অপরাজিতার চোখে জল চলে আসে, ভাঙা গলায় বলে, নীল, তুমি তানভীরকে বিয়ে করার কথা বলতে পারলে? বাবার কথা বাদ দাও, আমার কাছে তোমার সমান কেউ নেই। বাবা রাজি না হলে আমরা পালিয়েই বিয়ে করব। নীল গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, না অপরাজিতা, তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান। যদি ওনাদের কিছু হয়ে যায়, আমি বা তুমি নিজেকে কেউ কখনো ক্ষমা করতে পারবো না। আর জীবন ভীষণই কঠিন, তোমার সামনে অপার সুখের হাতছানি। আমি সেই পথে আর বাধা হয়ে থাকবো না। আজ থেকে আমি আর তোমাকে ফোন বা মেসেজ দেব না, ফেসবুকেও আনফ্রেন্ড করে রাখবো, কারণ দেখলে কষ্ট হবে আমার। অপরাজিতা আর পারে না, কেঁদে ফেলে। নীল, প্লিজ এমন করে বলো না, আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। এরপর অনেকটা সময় কেটে যায়। নীল অপরাজিতাকে বোঝাতে থাকে, কিন্তু অপরাজিতা শুধু কেঁদেই চলে। সেদিন অপরাজিতা চলে যাবার পর নীল সত্যিই আর যোগাযোগ করে না। অপরাজিতা ফোন দিয়ে ফোন বন্ধ পায়। এদিকে বাসায় সত্যিই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। অপরাজিতাকে বাসা থেকে বের হতেই দেওয়া হয় না। একটা সময় অপরাজিতাও অভিমান হয়, নীল এমন করলো, কিন্তু পরক্ষণেই মনে হয় নীল ঠিকই বলেছে, বাবা মা কোনোদিন ওকে মেনে নেবে না। অপরাজিতার দম বন্ধ হয়ে আসে। মানুষের জীবনটা এত জটিল কেন? নীলের সাথে পরিচয়ের প্রথমে কি সহজ সরল সুন্দর ছিল সব, অথচ জীবন এখন তার সব জটিলতা নিয়ে হাজির হয়েছে। নীলকে ছেড়ে থাকতে হবে এটা কখনো ভাবেনি। জীবন আসলেই খুব নিষ্ঠুর, বাস্তবতাকে মেনে নিতেই হয়, তা যতই কঠিন হোক। আজ মাসের 25 তারিখ, অপরাজিতার বিয়ে। নীল পদ্মা পাড়ে সেই জায়গাটায় বসে আছে যেখানে ও আর অপরাজিতা প্রথম বসেছিল। সেই প্রথম থেকে সব ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। অপরাজিতার চোখ টেরা করে তাকিয়েছিল, মনে পড়তেই একটা বিষণ্ণ হাসি হাসি নীল। একটা কথাই শুধু মনে হয় যে পৃথিবীতে অপরাজিতা ওর না। সে পৃথিবীতে ও বাঁচবে কি করে? কার জন্য ও জীবনের বাকি পথটা হাঁটবে? জীবনের সব আলো আজ চুরি হয়ে গেল। বাংলাদেশ বিমানের লন্ডন ঢাকা রুটের ফ্লাইটটা যখন রানওয়ে স্পর্শ করে, নীলের বুকের কোণে একটা কষ্ট মোচড় দিয়ে ওঠে। 3.5 বছর পর দেশে ফিরল, যেখানে ওর প্রিয় মানুষ অপরাজিতা থাকতো। সেদিনের পর নীল আর যোগাযোগ করেনি। শুধু পিএইচডি করতে আসার আগে একবার ফোন করেছিল। অপরাজিতার ফোনটা বন্ধ পেয়েছিল। হয়তো বিয়ের পর ও নিজে আরও যোগাযোগ রাখতে চায়নি। ফেসবুকে মেসেজ দিতে গিয়েও পরে চিন্তা করে দেখলো, থাক, নতুন করে কষ্ট বাড়িয়ে লাভ নেই। নীল ভাবতে থাকে, এই এতদিন পরেও ও অপরাজিতাকে ভুলতে পারেনি। আচ্ছা, অপরাজিতা কেমন আছে? ওর কি বাচ্চা হয়েছে? ও কি আগের মতো দুষ্ট আছে? ফেসবুকে ওর প্রোফাইলে উঁকি মারতে গিয়ে দেখছিল প্রোফাইল লক করা। হয়তো নীলকে এড়িয়ে যেতে চেয়েছে, তাই এমন। এতে অবশ্য ভালোই হয়েছে, দেখলেই কষ্ট বাড়ত। কিন্তু তারপরও খুব জানতে ইচ্ছে করে ওর অপরাজিতা এখন কেমন আছে। নীলকে ভেবে কি গোপনে দীর্ঘশ্বাস ফেলে? আনমনে এসব ভাবতে ভাবতে নীল ইমিগ্রেশনটা পার করে। লাগেজ বেল্ট থেকে ব্যাগটা বুঝে নিতে একটু সময় লাগে। আজ ঢাকায় থাকবে ওর এক বন্ধুর বাসায়, কাল রাজশাহী যাবে। ইস, কতদিন পর বাবা মায়ের সাথে দেখা হবে। ভাবতেই মনটা ভালো হয়ে যায় নীলের। পরদিন রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। মা ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করেন। বাবার চোখটাও ভিজে ওঠে। নীলের মনে হয় কতদিন পর প্রিয় দুটো মানুষের কাছে ও আজ ফিরে আসলো। মনের ভেতর যে ক্ষত, তাতে যেন একটু হলেও প্রলেপ পড়ে। রাতে মা পাশে বসে ওর প্রিয় শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে দেন।
সাথে নানান পদের ভর্তা। সকালে ঘুমটা ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। নীল বুঝতে পারে ও এখন আর গ্লাসগো ইউনিভার্সিটির ক্যাম্পাসে নেই। প্রিয় দেশে ফিরেছে, কিন্তু প্রিয় মানুষটা নেই। মনটা সকালেই খারাপ হয়ে যায়। বাবা এখনো শুয়ে আছেন, একটু বয়স বেড়েছে, আগের মতো হয়তো ছাদে যান না। নীল মাকে বলে ছাদে যায়। হেমন্তের মিষ্টি সকাল, একটা হালকা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে শিউলি ফুলের। নীল পুরো ছাদটা ঘুরে এসে সেই অপরাজিতা গাছটার সামনে এসে দাঁড়াতেই বুক কাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস পড়ে। গাছটার নিচে কিছু আগাছা হয়েছে। নীল নিচু হয়ে যত্নের সাথে গাছের গোড়াটা পরিষ্কার করে। আলতো করে গাছটার গায়ে ভীষণ আদরে হাত বোলায়। নীল ছাদ থেকে নেমে দেখে বাবা চা খাচ্ছে। নীলও বাবার পাশে বসতেই মা চা দেন। নীল চায়ে চুমুক দিতে দিতে বলে, বাবা, ছাদের একটা পাশ আমাকে দেবে? বাবা হেসে বলে, পুরো ছাদই তো তোর, কি করবি? নীল উদাস গলায় বলে, অপরাজিতা ফুলের গাছ লাগাবো। বাবা মাথা নাড়েন। আচ্ছা, ভালো তো। নীল, তুই কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয়েন করবি? নীল একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ বাবা, মোটামুটি ফাইনাল হয়েই আছে। বিদেশে থাকতেই যোগাযোগ করেছিলাম। এবার মা অনুযোগের সুরে বলে, নীল, এবার কিন্তু বিয়ে করতে হবে। আমি কয়েকটা মেয়ে দেখে রেখেছি, এভাবে আর তুই একা থাকতে পারবি না। নীল মায়ের হাত ধরে বলে, তোমরা থাকলে আমি কখনো একা থাকি না। এরপর বাবা মা দুইজনেই বিয়ে নিয়ে জোর করতে থাকেন, আর নীল বারবার পাশ কাটিয়ে যায়। এরপর 2 মাস নীলের ভীষণ ব্যস্ততায় কেটে যায়, ভার্সিটির কাজগুলো গোছাতে। সব কাজ শেষ করে একদিন হঠাৎ মনে হয় পদ্মার পাড়ে যাবে। সেই কফি শপটায় মনে হতেই হুট করে একটা রিকশায় উঠে পড়ে। কেমন যেন অস্থির লাগছে। রিকশাওয়ালাকে বারে বারে তাড়া দিতে থাকে। রিকশাটা সাহেব বাজার মোড়ে আসতেই হঠাৎ একটা দ্রুত গতিতে আসা প্রাইভেট কার জোরে ধাক্কা দেয়। নীল ছিটকে রাস্তায় পড়ে যায়। বাম পায়ে ভীষণ আঘাত লাগে। চোখে কেমন অন্ধকার দেখে। জ্ঞান হারানোর আগে পথচারীদের কোলাহল শুনতে পায়। নীলের যখন জ্ঞান ফেরে তখন আলতো করে চোখটা খোলে। মায়ের উদ্বিগ্ন মুখটা দেখতে পায়। পাশেই বাবা চিন্তিত মুখে বসে আছেন। নীলকে চোখ খুলতে দেখেই মা আকুল গলায় বলেন, নীল বাবা, এখন কেমন লাগছে? নীল একবার বাম পায়ের দিকে তাকায়। সাদা প্লাস্টার, একটা বালিশের উপর রাখা, মাথায় ব্যান্ডেজ বাঁধা। বুঝতে পারে। নীল দুর্বলভাবে হেসে বলে, মা, চিন্তা করো না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা মা, আমার পা কি ভেঙে গেছে? মা আশ্বস্ত করে বলেন, ডাক্তার তো বলল কয়েক সপ্তাহ এই প্লাস্টার রাখলেই ঠিক হয়ে যাবে। নীল অপরাধীর মতো বলে, আমার দোষেই দুর্ঘটনা ঘটেছে। বাবা বাধা দিয়ে বলেন, এসব কথা এখন থাক। আল্লাহ একটা বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি বাসায় গিয়ে তোর কিছু জামা কাপড় নিয়ে আসি। বাবা চলে যেতেই মা নীলের পাশে বসে থাকে। মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, এখনকার সব ডাক্তার যেভাবে তোর খেয়াল রাখছে, খুব ভালো লাগলো। হ্যাঁ রে নীল, তোর এক বান্ধবী এখানে আছে, আগে বলিসনি তো। তোর বান্ধবী যা করলো, মনে হলো যেন ওরই পা ভেঙেছে। নিজে ছুটোছুটি করে সব ব্যবস্থা করলো, রক্তও দিল। তোর আর ওর রক্তের গ্রুপও এক। নীলের মাথায় কিছুই ঢুকছিল না। মা কি সব আবল তাবল বলছে। নীল ভুরু কুচকে বলে, মা, আমার কোন বান্ধবী? শিমু? মা বলেন, এই যা, গোলমালের মধ্যে নামই জিজ্ঞেস করিনি, কিন্তু মেয়েটা খুব লক্ষ্মী। নীল বুঝে পায় না ওর কোন বান্ধবী এত করেছে ওর জন্য। ভীষণ একটা কৌতূহল অনুভব করে। মা বলেছেন সন্ধ্যের পর আসবে মেয়েটা। নীল ঘুমিয়ে পড়েছিল। কথা বলার শব্দে ঘুমটা ভাঙে। একটা ভীষণ পরিচিত গলা পায়। আস্তে করে চোখটা মেলে আছে। আচ্ছা, এটা কি স্বপ্ন? নীল আবার চোখ বন্ধ করে ফেলে। না, এখন কোনো কথা শোনা যাচ্ছে না। আবার চোখটা খুলে নীল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অস্ফুটে বলে, অপরাজিতা। নীলের ডাকে অপরাজিতা মুখ তুলে তাকায়। নীলের মা বলেন, এই তো ঘুম ভেঙেছে। তোমারই নাম তো আমি জানতাম না। তোমাকে দেখার জন্য এতক্ষণ আমাকে জোরবার করে ফেলেছে। অপরাজিতা কাছে এসে একটা চেয়ারে বসে। আলতো গলায় বলে, নীল, কেমন লাগছে? নীল কেমন একটা ঘোর লাগা চোখে অপরাজিতার দিকে তাকিয়ে থাকে। ওর প্রিয় মানুষ, ওর নীল অপরাজিতা, ওর ভীষণ আদরের মানুষ। নীল ফিসফিস করে বলে, অপরাজিতা, অপরাজিতা। মা বুঝতে পারেন, তাই একটা অজুহাতে বাইরে চলে আসেন। অপরাজিতা খেয়াল করে নীলের চোখে জল টলমল। অপরাজিতার চোখটাও জ্বালা করে ওঠে। অপরাজিতা বলে, 6 মাস হলো আমি রাজশাহীতে এই হাসপাতালে এসেছি। এমন অ্যাক্সিডেন্ট কি করে হলো? নীল উদাস গলায় বলে, তোমার কথা মনে পড়েছিল, তাই পদ্মার পাড়ে ওই কফি শপটায় যাচ্ছিলাম। রিক্সাওয়ালাকে তাড়া দিচ্ছিলাম জোরে চালাতে। অপরাজিতা আর পারে না, ভাঙা গলায় বলে, নীল, তুমি এখনো আমাকে মিস করো?
নীল কিছু বলে না, শুধু দেখতে থাকে অপরাজিতাকে। সেই দুষ্টুমি ভরা মুখটা আর নেই, কেমন বিষাদ মাখা মুখ। নীল মনে মনে বলে, অপরাজিতা, একটা মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারিনি। আরও কিছু টুকটাক কথা হয়, কিন্তু নীল মুখ ফুটে অপরাজিতার সংসারে খবর জিজ্ঞেস করতে পারে না। অপরাজিতা বলে যায় কাল নীলের ছুটি, বাসায় বিশ্রামে থাকতে হবে। নীলের মা অনুরোধ করতেই অপরাজিতা হেসে বলে, আমি আসবো আন্টি আপনাদের বাসায়, রোগী দেখার ভিজিট দিতে হবে, কিন্তু আপনাদের ছাদে আঙ্কেলের ফুল বাগানে একটু বসে থাকবো, সেইটাই আমার ভিজিট। নীলের মা স্নেহমাখা হাসি দেন। অবশ্যই তুমি বসবে মা, এসো কিন্তু। অপরাজিতা চলে যেতেই নীলের মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। অপরাজিতা এখানে কেন? ওর স্বামী তো অনেক ধনী, সে তো নিশ্চয়ই রাজশাহীতে এসে থাকবে না। তাহলে কি স্বামীর সাথে বনিবনা নেই? না, কি সব স্বার্থপরের মতো উল্টোপাল্টা ভাবছে ও। অপরাজিতা সুখে থাকুক। পরদিন নীলের যখন ডিসচার্জ হয় তখন ওরা সব গুছিয়ে নেয়। ওয়ার্ড বয় দুলাল নামে একটা ছেলে ওকে একটা স্ট্রেচারে করে সরাসরি অ্যাম্বুলেন্সে ওঠায়। নীল দুলালকে 100 টাকা দিয়ে বলে, ভাই তুমি অনেক কষ্ট করলে। দুলাল একটা অমায়িক হাসি দিয়ে বলে, আমি আর কি করছি, আপনার বন্ধু ডাক্তার আপা যা করলো, আপার একটা পাও নেই, তাও যা দৌড়াদৌড়ি করলো। নীল শোয়া থেকে উঠে পড়ার চেষ্টা করে। দুলালের হাত খামচে ধরে বলে, কি উল্টোপাল্টা বলছো? অপরাজিতার পা থাকবে না কেন? আমি তো দেখলাম ওর দুটো পাই আছে। দুলাল হেসে বলে, ভাই ওনার বাম পায়ের নিচের টুকু লোহার, দেখলে বোঝা যায় না। নীলের মনে হলো কেউ যেন ওর বুকে একটা ছুরি ঢুকিয়ে দিল। এত বড় একটা কথা অপরাজিতা একবারও বলল না। ছেলেটা মিথ্যে বলছে না তো? হঠাৎ একটা জিনিস মনে হয়, অপরাজিতা যখন যায় তখন মনে হলো একটু যেন পা টেনে হাঁটছে। নীলের ইচ্ছে করে এখনই অপরাজিতার কাছে ছুটে যেতে। ভাঙা পায়ের দিকে একটা অক্ষম আক্রোশে তাকিয়ে থাকে। একটু শান্ত হয়ে ভাবে, আচ্ছা অপরাজিতা তো বলেছে বাসায় আসবে, তখন জিজ্ঞেস করবে। বাসায় আসার পর নীল প্রতিদিনই অধীর আগ্রহে অপেক্ষা করে, এই আজ বুঝি এলো, কিন্তু অপরাজিতা আর আসে না। একদিন আর না পেরে নীল বাবাকে বলে হাসপাতালে গিয়ে ওই ডাক্তারকে যেন ডেকে নিয়ে আসে। মা মুখ টিপে হাসেন, বুঝতে পারেন ছেলের আকুলতা। সেদিন বিকেলে অপরাজিতা আসতেই মা অনুযোগের সুরে বলে, তুমি আসবে বলে আসলে না, আর নীল তো অস্থির হয়ে আছে। অপরাজিতা মায়ের একটা হাতে জড়িয়ে ধরে বলে, সরি আন্টি, একটা কাজে একটু ঢাকা যেতে হয়েছিল। নীল কোথায়? মার সাথে অপরাজিতা নীলের রুমে আসতেই নীল উৎকণ্ঠিত গলায় বলে, তুমি তুমি ভালো আছো তো? অপরাজিতা হেসে ফেলে, কই আমি জিজ্ঞেস করব উল্টে তুমি জিজ্ঞেস করছো আমি কেমন আছি। আমি ভালো, তোমার কি অবস্থা? কোনো ব্যথা নেই তো? নীল মায়ের দিকে তাকায়। মা বুঝতে পেরে বলেন, তোমরা গল্প করো, আমি নাস্তা নিয়ে আসি। মা চলে যেতেই এবার নীল অপরাজিতার পায়ের দিকে তাকিয়ে থাকে। তারপর একটা হাত ধরে আকুল গলায় বলে, অপরাজিতা, তোমার পা নিয়ে যা শুনেছি তা সত্য? অপরাজিতার মুখটা একটু কঠিন হয়ে যায়। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ নীল, আমার বাঁ পাটা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। নীলের মনে হয় এমন নিষ্ঠুর সত্যটা অপরাজিতা কতটা স্বাভাবিকভাবে বলছে। বুকে একটা তীব্র কষ্ট অনুভব করে। শক্ত করে অপরাজিতার হাতটা চেপে ধরে। আকুল গলায় বলে, কি করে হলো এমন? অপরাজিতা অন্যমনস্ক গলায় বলে, আমার বিয়ের কয়েকদিন আগে আম্মুর সাথে শপিংয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা গাড়ির ধাক্কায় আমি আম্মু রিক্সা থেকে পড়ে যাই। আমি ডান পাশে ছিলাম। পড়ার সাথে সাথে পেছন থেকে একটা গাড়ি আমার পায়ের উপর দিয়ে চলে যায়। ভাগ্যিস মাথার উপর দিয়ে যায়নি, বেঁচে গেছি। হাঁটুর নিচে একটা লেগ পজিশন লাগানো। কয়েকটা মাস ভীষণ দুঃসময় গেছে। আর হ্যাঁ, তোমার যেটা জানতে বেশি কৌতূহল হচ্ছে সেটা হলো আমার বিয়েটা আর হয়নি। খুব স্বাভাবিক, ওরা তো পঙ্গু মেয়েকে বউ করে নেবে না। আসলে তোমার কথাটাই ঠিক, শরীরটা অনেক বেশি বড়। কথাগুলো শেষ করে অপরাজিতা একটু হাঁপাতে থাকে। নীলের শুধু একটা কথাই মনে আছে, আচ্ছা পাটা যখন কেটে ফেলে অপরাজিতার কি ভীষণ কষ্ট হয়েছিল। পরে ও যখন দেখলে ওর পা নেই তখন ও সহ্য করেছে সব কি করে? আমার ছোট্ট অপরাজিতা এতগুলো কষ্ট একা একা বয়েছে। আর ও কিনা ভেবেছি অপরাজিতা নতুন সংসার নিয়ে মহা সুখে আছে। নিজেকে ভীষণ স্বার্থপর মনে হয়। একটাবারও কেন দেখা করতে যায়নি? এই জন্যই বুঝি তখন অপরাজিতার ফোনও বন্ধ পেয়েছিল। নীল আকুল গলায় বলে, অপরাজিতা, একটাবার আমার কথা মনে হয়নি তোমার? একবার আমাকে ডাকলি না কেন? অপরাজিতা বিষণ্ণ হেসে বলে, নীল, তোমার কথাই ভীষণ মনে হয়েছে, কিন্তু ফোন করতে গিয়েও করিনি।
কেন করব বলতে পারো? তোমাকে এটা বলতে যে আমি পঙ্গু, তাই বিয়েটা হয়নি। তুমি আসো, আমাকে বিয়ে করো। তোমার করুণা পেতে মন চায়নি, কারণ তোমার কাছেও তো শরীরটা বড়। আমি কারো করুণা চাইনি, তাই আগের সিমটা ফেলে দিয়েছিলাম। 1 বছর পর আবার পড়াশোনা শুরু করি। এখন আমার একটাই লক্ষ্য, একজন ভালো অর্থোপেডিক সার্জন হওয়া। যদিও মেয়েরা এমন কমই হয়, আমি আমার বাকি জীবনটা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে যতটুকু পারেই থাকব, আর এই কৃত্রিম পা নিয়ে কিছু একটা করার চেষ্টা করব। অনেক এক্সপেন্সিভ এগুলো। নীল হাহা করে বলে, অপরাজিতা, আমি তোমাকে করুণা করতাম, কি ভীষণ করে তুমি আছো আমার মনে, তা যদি তুমি জানতে। আমি আর কোনো কথাই শুনবো না, তোমাকে আমি আর একা থাকতে দেব না। অপরাজিতা একটা করুণ হাসি হাসে, তারপর বলে, নীল, একা পথ চলতে আমি শিখে গেছি। আমার এই লোহার পাটা আমাকে আগের চেয়েও আরো বেশি শক্তিশালী করে দিয়েছে। তুমি বিয়ে করে ফেলো। তোমার মা তো সেদিন বলল মেয়ে খুঁজেছেন। শুনলাম তুমি পিএইচডি করে কয়েক মাস আগেই এসেছো, আর এখানেই বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছো। আমি ভীষণ খুশি হয়েছি। নীল বাঁকহারা হয়ে তাকিয়ে থাকে এই নতুন অপরাজিতার দিকে। সেই দুষ্টু মুখটা আজ নেই। জীবনের নির্মম ছোঁয়ায় মুখে একটা কাঠিন্য চলে এসেছে। থাক, এখন আর ওকে এ বিষয়ে নিয়ে জোর করব না। নীল কথা ঘোরাতে বলে, ছাদে যাবে না তোমার ফি নিতে? অপরাজিতা একটু হাসে, হ্যাঁ চলো, এই ছাদের কাছে কথা কত শুনেছি। তুমি যেতে পারবে? নীল মাথা নাড়ে। ছাদে উঠতে গিয়ে নীলকে অপরাজিতার হাতটা ধরতেই হয়। কি ভীষণ ভালো লাগা মনকে ছুঁয়ে যায়। অপরাজিতাও বুকের ভেতর একটা টান অনুভব করে, কিন্তু নীলকে কিছুতেই বুঝতে দেয় না। ছাদে এসে অপরাজিতা একদম বাচ্চাদের মতো খুশি হয়ে ওঠে। এত সুন্দর সুন্দর ফুল, মনটাই ভালো হয়ে যায়। অপরাজিতা ঘুরে ঘুরে সব দেখে। হঠাৎ একটা কোণে দেখে অনেকগুলো নীল অপরাজিতা ফুটে আছে। একটু থমকে যায় অপরাজিতা। পেছন থেকে নীল বলে, বিদেশ থেকে আসার পরপরই বাবার কাছ থেকে এই জায়গাটুকু আমি চেয়ে নিয়েছি। ফুলগুলো আমারই লাগানো। অপরাজিতার বুকের ভেতরটায় কেমন একটা ভালো লাগা টের পায়। সেই আগের অপরাজিতা হয়ে যেতে ইচ্ছে করে। সেদিন অপরাজিতা বাসায় ফেরার পর ভীষণ করে নীলকে মনে পড়তে থাকে। একটা মানুষ এখনো কত যত্ন করে ওকে মনে লালন পালন করে রেখেছে। ভীষণ লোভ হয় নীলের কাছে চলে যেতে, ওর বুকের ভেতর গুটিসুটি মেরে চুপ করে বসে থাকতে। এর কয়েকটা দিন পর নীল যখন ভালো হয়ে যায়, সেদিন থেকে নীল প্রায় প্রতিদিন ওর হাসপাতালে এসে ঢু মেরে যায়। মাঝে মাঝে সকালে বাসার সামনে দাঁড়িয়ে থাকে ওকে পৌঁছে দেবে বলে। অপরাজিতা একদিন ওকে বলে, নীল, এমন করো না। আমি বুঝি তুমি আমাকে ঘিরে থাকতে চাও, কিন্তু আমি আমার পথটা একাই চলতে চাই। তুমি এমন করলে আমার পথ চলাটা আরো কঠিন হয়ে যাবে। নানা মানুষ নানান কথা বলবে। তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে আমার জীবনটা আরো কঠিন হয়ে যায়। নীলের মনে হয় কি অসহায়ভাবে অপরাজিতা ওর কাছ থেকে মুক্তি পেতে চাইছে। ঠোঁটটা কামড়ে মাথা নেড়ে আস্তে করে বলে, আচ্ছা। এরপর নীলকে আর দেখা যায় না। অপরাজিতা প্রতিদিন বাসা থেকে বের হয়ে গলির মুখে নীলকে খোঁজে, দেখতে পায় না। হাসপাতালে এসেও অপেক্ষায় থাকে, এই বুঝি ও এলো? না, আসে না। মনে একটা অস্থিরতা টের পায় অপরাজিতা। সেদিন অপরাজিতা মনোযোগ দিয়ে একটা বাচ্চার পায়ে প্লাস্টার করছিল। ঠিক তখন নীলের ফোনটা আসে, কিন্তু কাজ থামিয়ে ফোনটা ধরা হয় না। পরে যখন ফ্রি হয়ে ফোনটা করতে যাবে, তখনই একটা ছোট্ট মেসেজ দেখে, আজ বিকেলে একটু তোমার হাসপাতালের সামনে থাকবে? আমাকে 10 মিনিট সময় দিও প্লিজ। অপরাজিতা একটু ভাবে, নীল কি আবার সেই বিয়ের কথাই বলবে? বিকেলে অপরাজিতা যখন আসে, ও চেয়ে দেখে নীল একটা গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরে আছে। কাছে আসতেই ভীষণ খুশি হয়ে বলে, তুমি এসেছো? ভীষণ খুশি হয়েছি, আসো আমার সাথে। অপরাজিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল সামনে হেঁটে একটা ছোট্ট কাঁচ ঘেরা দোকানের সামনে আসে। অপরাজিতা একটু বিরক্ত হয়। নিশ্চয়ই এটা কোনো কফি শপ। এই দোকানটা তো আগে চোখে পড়েনি। কি মনে করে উপরের সাইনবোর্ডের দিকে তাকাতেই ও থমকে দাঁড়ায়। নীল অপরাজিতা, লতার মতোই বাঁকানো করে নামটা লেখা। নিচে ছোট্ট করে লেখা, আমরা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াই। নীল কাছের দরজাটা খুলতেই একটা নীল রঙের ফিতে ধরা কিছু ছেলে মেয়েকে দেখতে পায়। অবাক হয়েও তাকিয়ে থাকে, কিছুতেই বুঝতে পারে না কি হচ্ছে এসব। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নীল বলে, নীল অপরাজিতা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। এটা থেকে আমি আর আমার ছাত্রছাত্রীরা মিলে সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াবো। আমরা সমাজের বিত্তবানদের কাছ থেকে সাহায্য চেয়ে ফান্ড গঠন করব। আপাতত কিছু হুইল চেয়ার, ক্রাচ কেনা হয়েছে।
আর কৃত্রিম পা যারা সরবরাহ করে তাদের সাথেও যোগাযোগ করেছি। আমরা যারই এটা লাগবে তার জন্য একটা বিনামূল্যে সরবরাহ করব। এটা আমার একটা ফান্ড থেকে করা হবে। পিএইচডি করার সময় কিছু টাকা জমিয়েছিলাম, তা থেকেই করব। এছাড়া অনলাইনেও মানুষ যোগাযোগ করতে পারবে আমাদের নীল অপরাজিতা হেল্পলাইন থেকে। এই প্রতিষ্ঠানের শুভযাত্রা তোমার হাত ধরেই হবে। আমার যে আর কেউ নেই অপরাজিতা যাকে ডাকতে পারি। অপরাজিতা শুধু ভাবছিল একটা মানুষ কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। ওর স্বপ্ন ছিল আহত মানুষের পাশে দাঁড়াবে। আজ নীল সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। একটা মানুষকে ভালোবাসতে হলে তার স্বপ্নটাকেও যে ভালোবাসতে হয় তা নীল জানে। ভীষণ ভালো লাগায় মনটা নরম হয়ে যায়। ইচ্ছে করছে সামনে দাঁড়ানো মানুষটাকে কাছে টেনে বুকের ভেতর মুখটা নিয়ে নিতে। অশ্রু সজল চোখে অপরাজিতা নীল ফিতেটা কাটে। নীলের ছেলেমেয়েরা জোরে হাততালি দেয়। নীল সবাইকে অপরাজিতার কথা বলে। ছেলেমেয়েগুলো ভীষণ অনুপ্রাণিত হয় এবং একটা ভালো কাজের অংশীদার হতে পেরে। সবাই চলে যেতেই অপরাজিতা আলতো গলায় বলে, নীল থ্যাঙ্কস, আমি ভীষণ খুশি হয়েছি। ইচ্ছে করছে তোমাকে কিছু একটা দিতে। নীল নিচু গলায় বলে, অপরাজিতা, তুমি বলেছ যে তুমি আহত মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু আমি তো ভীষণভাবে আহত। দাঁড়াবে না আমার পাশে? আমার যে আর তুমি ছাড়া কেউ নেই অপরাজিতা। অপরাজিতা আর পারে না, কাছে এসে হাতটা ধরে ফিসফিস করে বলে, নীল, এই তো আমি আছি, দেখো তোমার হাত ধরে আছি। আজ একটা অদ্ভুত বিয়ে হচ্ছে। বর কনে দুইজনেই নীল রং পরেছে, আর বিয়ের কোণে শাড়ির সাথে কিডসের মতো জুতো পরা। শাড়ির সাথে কেউ জুতো পরে না, কিন্তু অপরাজিতাকে এটাই পরতে হয়। নীলের বাবা মা এই বিয়েতে আপত্তি করেনি, বলেছে কদিন আগে সড়ক দুর্ঘটনায় আমার নীলেরও ঠিক এমনটাই হতে পারত। রাতে যখন দুজন একা হয়, নীল যত্ন নিয়ে সাবধানে অপরাজিতার কৃত্রিম পাটা খুলে দেয়। ভীষণ মায়ায় কাটা পায়ে হাত বোলায়, তারপর দু হাতে ওকে কোলে উঠিয়ে নেয়। অপরাজিতার মুখটা নীলের একদম কাছে চলে আসে। গভীর মায়ায় নীল অপরাজিতার কপালে একটা চুমু দেয়, তারপর আস্তে করে বিছানায় বসিয়ে দেয়। কাছে বসতেই অপরাজিতা ফিসফিস করে বলে, আমাকে এমন করেই আগলে রাখবে তো সারা জীবন? নীল গভীর চোখে তাকিয়ে বলে, নীল তার অপরাজিতাকে এমন করেই আগলে রাখবে, ভালোবাসবে।